যখন যেটা নিজে চাই নিজের স্বাস্থ্যের মধ্যে টান পড়লে তখন আবার আমার ঠিকই গলার মধ্যে ভাড়া দেন। এত ঘটনা ঘটতো না বাড়ির মধ্যে। অফারটা কি দেয়, মাছ খা, তুই আমারটা খা। আমি যখন কইছি হ্যাঁ মাছ আমি খামু, আপনি খান, আপনি আরো দুইটা পালা লয়ে খান আমার ডিম। তখন হালা মন্দির ডাইকা বিচারবো খান আমার নামে। ঘর ভরা শিং মাছ, কই মাছ সেটা আনতে পারে না। মানে 2 মাস গেছে এখন পর্যন্ত গরু মাছ দেখলাম না 2 মাসের ভিতরে। ওটা ছোট এত ঘটনা ঘটতো না বাড়ির মধ্যে। অফারটা কি দেয়, মাছ খা, তুই আমারটা খা। আমি যখন কইছি হ্যাঁ মাছ আমি খামু, আপনি খান, আপনি আরো দুইটা পালা লয়ে খান আমার ডিম খাইলেও খান। আপনি তৃষ্ণা আরো বেশি। যখন যেটা নিজে চাই নিজের স্বাস্থ্যের মধ্যে টান পড়লে তখন আবার আমার ঠিকই গলার মধ্যে ভাড়া দেন। তখন হালা মন্দির ডাইকা বিচারবো খান আমার নামে। পুরান হিসাব মিটাই দিয়ে তারপরে নতুন হিসাব। সর্ব যখন জীবন নষ্ট হয়েছে আমি জীবন নষ্ট করি। ঘর ভরা শিং মাছ, কই মাছ সেটা আনতে পারে না। কোরবানির 2 মাস গেছে এখন পর্যন্ত গরু মাছ দেখলাম না 2 মাসের ভিতরে। ওটা ছোট এরপরে দুপুরবেলা লাঞ্চের সময় কি হলো সেটা তো মোটামুটি শেয়ার করলাম, দেখালাম। এগুলো নিয়ে মোটামুটি দুপুরবেলা আমি খেতে বসে হালকা পাতলা ঝামেলা করেছি বলতে গেলে আমি তো আর ওই মহিলার সঙ্গে সরাসরি কথা বলিনি। এই যে আমি আমার বাবার সাথে কথা বলছি, কনভারসেশন করছি, দুপুরবেলা খাওয়ার সময় যা যা হয়েছে, যে কথাবার্তাগুলো বলেছি, ওই কথাগুলো এমনভাবেই বলেছিলাম যেন মহিলার কানে যায়। একটা সময় পরে যখন আমার দেয়ালে পিঠ ঠেকে, প্রতিবার আমি বলি যে তার যখন কেটে যায়, প্যাচ যখন কেটে যায়, তখন কিছু একটা করতেই হয় সারভাইভ করার জন্য। মহিলার সঙ্গে যদিও আমি
কথা বলি না, কখনো বলবো না, সেই রুচিবোধ আমার ভিতরে নাই। কিন্তু এই যে বাবার সঙ্গে যে ঝামেলাটা করেছি দুপুরবেলা, ওইটাই মহিলার কানে গেছে। তারপরে হয়তো বা কোনো কারণে এই যে রাত্রিবেলা দেখা যাচ্ছে কই মাছ ভাজি করেছে। তারপরেও এটা ঠিক হয়নি, কারণ ওই তেলাপিয়া মাছ যে আমি খাই না, বা এতদিন ধরে তেলাপিয়া মাছ রান্না হচ্ছে, তারা খাচ্ছে। আমাকে তো এমনিতেই ডিম দেওয়া হয়, আমাকে আর আমার বাবাকে। তো দেখা গেছে যখন ডিম দেয় তখনও ডিম খাচ্ছি, যখন ডিম ছাড়া মাছ রান্না হচ্ছে, তারা মাছ খাচ্ছে, তখনও ডিম খাচ্ছি। আমার ধাক্কাটা ছিল দুই দিক থেকে। এই জন্যই আমার এই রাগের কারণটা, যে এমনিতেও তো ডিম খেয়েই যাচ্ছি দিনের পর দিন, তার উপর যখন যেদিন মাছ হচ্ছে সেদিন আমাকে মাছ দেওয়া হচ্ছে না, শুধু ডিম দিয়ে খাওয়া হচ্ছে। এবং যে সেটা যখন মাত্রা ছাড়িয়ে গেছে, 7 দিন ক্রস হয়ে যাচ্ছে, প্রতিদিন 2 বেলা আমি ডিম খেয়েই যাচ্ছি, তারপরও শুধু ভাজি ডিম। আর আমার সঙ্গে যা যা হয়ে গেছে, যা যা করেছে আমার ফ্যামিলি, আমার বাপ, তার বড় ছেলে, তার ছেলের বউ, ওই নোংরা মহিলা, সেগুলো তো আমি অলরেডি অনেকবার অনেকভাবে বলে ফেলেছি। তো আমার জায়গা থেকে, আমার অবস্থান থেকে আমি যা কিছু করেছি খুবই কম, আরও অনেক বেশি কিছু করা উচিত ছিল। আমার জায়গায় অন্য কেউ হলে তাই করতো। এই যে এটা হচ্ছে তার পরের দিন দুপুরের লাঞ্চ। আমার বাপ যথারীতি সবসময় যেটা করে, নিজের হাতে নিজের পানি রান্নাঘর থেকে ভরে নিয়ে আসছে, তাহলে তো কখনো তার জগে পানি থাকবে না। কোনো দিন বলতে পারবে না যে বিয়ে হওয়ার পর থেকে কখনো কোনো দিন শ্বশুরের গ্লাসে 1 গ্লাস পানি ঢেলেছে খাবার দিয়ে। খাবার তো উনি টেবিলে আছড়ে মারে, সেই শব্দে আমার বাপ গিয়ে কুকুরের মতো দৌড়ে খাবার, মানে খাবার কি আছে না আছে, ঠিক আছে কি না আছে, বা বিড়াল উঠলো না কুকুর উঠলো, খেয়ে ফেললো না রেখে গেল, এগুলো চেক করার জন্য দৌড়ে যায় ওই প্লেট বাড়ি দেওয়ার শব্দ পেয়ে। তো ওনার জন্য আমার মনে হয় যে এটা ঠিকই আছে, যে উনি যে ধরনের মানুষ, একটা বাজারের মেয়ে যেহেতু ওনার সাথে এরকম করে, এটা ওনার প্রাপ্য ছিল, উনি এটার যোগ্য মানুষ এক হিসাবে। আমি এটাও স্বীকার করি, এটা ঠিকই আছে ওনার সাথে, এই ধরনের মানুষের সাথে এমনই হওয়া উচিত। তো ওই যে গতকাল দুপুরে খুব ঝামেলা হলো খাওয়ার সময়, আমি দুপুরবেলা ঝামেলা করলাম একটু, কথাবার্তা কিছু বলেছি, সেগুলো কানে গিয়েছে। এখন বলতে পারেন অনেকে যে আমাকে কেয়ার করে কেন, আমাকে বা আমার কথা শুনলো কেন, বা আমার কথা শোনার পরে অ্যাকশন কেন, কেন মাছ দিল পরবর্তীতে, সেটার পিছনে যে এতদিন মাছ রান্না করছিল না, দুপুরবেলা আমি ঝামেলা করলাম, তারপরেই কেন মাছ রান্না করলো পরবর্তী 3 বেলাতে, দেখা যাচ্ছে পরবর্তী ডিনার, পরের দিন দুপুরে লাঞ্চ, পরের দিন রাত্রে ডিনার, 3 বেলাতেই কই মাছ। কেন সেটা আমার কথার পরে আমার ওই দিনের ঝগড়ার সঙ্গে কি সম্পর্ক? আমি ঝগড়া করলাম আব্বুর সঙ্গে, তারপরে খাবারের মেনু চেঞ্জ হয়ে গেল, আমাকে মাছও দেওয়া হলো, কারণটা কি? তাই না? অনেকেই ভাবতে পারেন অনেক কিছু কারণ অবশ্যই আছে। মনে রাখবেন একটা কথা, পৃথিবীতে কারণ ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তো কারণ অবশ্যই আছে, কারণ অফিসিয়ালি তো আমি ওর বাপ, এমনিতে অনেক কিছুই হতে পারে, কিন্তু অফিসিয়ালি তো আমি ওর বাপ। কারণ কি, আমার ভাগেরটা খেয়েই তো বেঁচে আছে, দিন শেষে আমার উপরে ডিপেন্ড করেই তো আছে। আমার ভাগের সম্পদ খেয়ে বেঁচে আছে ওই মহিলা, আমার ভাগের বাড়ি ভাড়া খেয়ে বেঁচে আছে ওই মহিলা। এবং এই বাড়িতে ঢোকার পরে সর্বপ্রথম ওর যত নোংরামি আছে, ওর যত ইতিহাস আছে, সব কিছু আমি বের করেছিলাম। এবং ও জানে, ওর হাজব্যান্ড জানে, ওর উকিল বাপ, ওর ঘটক, ওর শ্বশুর মানে আমার বাপ, এবং আমার মামা এবং ওর উকিল বাপ একই তো মানুষ। সবাই জানে যে আমি মিথ্যা কথা বলি না, এবং যারা আমাকে মিথ্যা প্রমাণ করতে চেয়েছে, যারা আমার পেছনে লেগেছে, তারা আমাকে মিথ্যা প্রমাণ করতে পারেনি। ফাঁকে থেকে তাদের নিজেদের ইজ্জত গেছে, নিজেরাই বেজ্জতি হয়েছে, নিজেরাই ছোট হয়েছে, আমাকে মিথ্যা প্রমাণ করতে পারেনি। অনেক চেষ্টা করেছে, অনেক কিছু দিয়ে অনেক কিছু করার চেষ্টা করেছে, অনেকভাবে আমাকে শাস্তি দেওয়ার চেষ্টা করেছে, অনেকভাবে আমাকে নিচু করার চেষ্টা করেছে, অনেকভাবে আমাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছে, অনেকভাবে আমার গলার চেপে ধরতে চেষ্টা করেছে, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয়নি। উল্টা যে চেষ্টাটা তারা করেছিল ওই মেয়েকে উঁচুতে রাখার জন্য, সেটা তারা পারেনি। কারণ ওই মেয়ে এত নিম্নমানের কাজ করেছে
যে তারা উঁচুতে উঠানোর চেষ্টা করে উঁচুতে উঠাতে পারেনি, আবার টাস করে মাটিতে পড়ে গেছে। কারণ ওই মেয়েটা জাতেই নিচু, ওকে উঁচু করার চেষ্টা তারা করলে কি হবে, ও তো উঁচুতে উঠবে। ওই মেয়ের উকিল বাপ মানে আমার মায়ের ভাই, উনি আমাকে একবার বলেছিল অনেক আগে যে তুষার, তুমি মিথ্যা কথা বলছো, মানুষের নামে মিথ্যা বদনাম করা, মিথ্যা অপবাদ দেওয়া ঠিক না। আমাকে দাঁড় করিয়ে আমাকে সামনাসামনি কথাটা বলেছিল। অনেকেই ভাবতো যে আমি মিথ্যা কথা বলি, ওকে ফাঁসানোর চেষ্টা করি। পরবর্তীতে আমার কথা আসমানি ওহির মতো একটা একটা করে সাচ হয়েছে, সত্যি হয়েছে। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা প্রমাণ, প্রত্যেকটা এভিডেন্ট, সব কিছু একেবারে হাতে কলমে সবার সামনে চাক্ষুষ ফাঁস হয়েছে, সত্যি প্রমাণ হয়েছে। পরবর্তীতে ওই মানুষগুলা যারা ওর পক্ষে আমার সঙ্গে দালালি করেছিল, আমাকে কথা শুনিয়েছিল, আমাকে নিয়ে বিভিন্ন গেম খেলতো, পলিটিক্স খেলতো, ওই মহিলার পক্ষে কাজ করতো, আমার নিজের ফ্যামিলির ভিতরের লোক, আমার আত্মীয়ের ভিতরের লোক, তাদেরই হেড ডাউন হয়ে গিয়েছিল। পরবর্তীতে তারা কোনো কথা খুঁজে পায়নি, তারা পরবর্তীতে মাথা নিচু করে রেখেছে আমার সামনে। আমি তাদের নিচু হওয়া মাথা দেখেছি দিনের পর দিন। অথচ একটা সময় তারা আমাকে হিট করতো, বুলি করতো, হ্যারাস করতো। কেন? আমি নাকি ওর নামে মিথ্যা কথা ছড়াচ্ছি, ওকে দেখতে পারি না, আমি বিয়েতে রাজি ছিলাম না, আমি গরিব মেয়ে দেখতে পারি না, আমি ছোট লোক দেখতে পারি না, এইসব কথা বলতো। আমি নাকি অহংকারী, এগুলা বলতো। পরবর্তীতে ঠিকই প্রমাণ হয়েছে যে আমি যেখানে যেতে নিষেধ করেছিলাম, বলেছিলাম যে এটা বাজে জায়গা, এটা বস্তি, এখানে যাওয়ার আমার ফ্যামিলির সঙ্গে যায় না, আমি এই বিয়েতে রাজি না, এবং আমি সম্পূর্ণভাবে এই বিয়ে বয়কট করলাম। এই কথার কারণে তারা সবাই মিলে আমাকে টার্গেট করে আমাকে দুমড়ে মুচড়ে শেষ করে ফেলতে চেয়েছিল, শুধু এই একটা কারণে, কারণ আমি রাজি হইনি। এবং ঠিক একই সঙ্গে এই মেয়ে বাড়িতে আসার পর থেকে যতগুলো অপকর্ম করেছে, কুকাজ করেছে, এই প্রত্যেকটা প্রমাণ শুধু আমার কাছে ছিল। এবং আমি সবার আগে সবাইকে বলেছিলাম যে হ্যাঁ, এইখানে এগুলো এগুলো হচ্ছে, আমি এগুলো দেখছি। আমার বাবাকে বলেছি, তার বড় ছেলেকে বলেছি, এবং আমার রিলেটিভদেরকে বলেছি যে না, আমি এগুলো হতে দেব না, আমি এগুলো পছন্দ করছি না, আমার বাড়িতে এসব হবে না। প্রথমত আমি এই প্রতিবাদটা করেছিলাম ভালোর জন্য, এই পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে সেটা তখন ছিল আমার নৈতিক দায়িত্ব, আমি সেটা করেছিলাম। এই করার কারণে আমার উপরে, আমাকে শেষ করে দেওয়ার জন্য, আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য ওই মেয়ে নতুন নতুন মাস্টার প্ল্যান তৈরি করলো ওর ফ্যামিলির সাথে মিলে, নতুন নতুন পলিটিক্যাল কিছু গ্রাফ তৈরি করলো আমাকে ডুবিয়ে দেওয়ার জন্য, আমার ক্যারিয়ার নষ্ট করার জন্য। এবং পরবর্তীতে এই মেয়ের যে স্ট্যাটিস্টিক্স, যেগুলো প্ল্যান, যেগুলো সে সব কিছু আঁকাআঁকি করলো, মাস্টার মাইন্ড খেলাধুলা যেগুলো আমাকে নিয়ে খেলবে, তারা ওই খেলায় অংশগ্রহণ দিল করলো আমার নিজের ফ্যামিলি এবং রিলেটিভ পর্যন্ত পার্টিসিপেট করলো ওই খেলার মাঝখানে। কারণ ওই মেয়ে যখন দেখলো যে আমি ধরা পড়ে গেছি, আমার আর কোনো রাস্তা নাই, আমার সব কুকর্ম ধরা পড়ে গেছে, এই পরিবারের কাছে আমার আর বিন্দুমাত্র কোনো ইজ্জত নাই, এই ফ্যামিলির কাছে নাই, এই এলাকাতে নাই, এখন আমি কি করতে পারি? যেহেতু আমি নির্লজ্জ, বেহায়া, ছোট লোক, বস্তি, আমার হারানোর মতো কিছুই নাই, আমাকে এখানেই থাকতে হবে, নোংরামি করে এখানেই টিকে থাকতে হবে, এখানেই রাজত্ব করতে হবে। তখন সে তার স্বামীর কাছে খুব বাধ্যগত হওয়ার নাটক শুরু করলো। নোংরামি তো বন্ধ করেই নেই, উল্টাপাল্টা কাজ তো চলেই যাচ্ছে দিনের পর দিন। সবাই জেনেই গেল, বুঝেই গেল। আগে যেমন চুরি করে খাওয়ার লাগতো, এখন সবার উপর দিয়ে ওপেনলি খায়, এই হচ্ছে কথা। কিন্তু এখন কি করা যায়? এখন তাদের টার্গেট হচ্ছে একটাই, যেহেতু তুষার সবচাইতে বড় শত্রু, ওই যেহেতু সব কিছু সবার আগে ফ্ল্যাশ করেছে, ওকে পৃথিবী থেকে সরাতে হবে, অথবা সম্পত্তি থেকে সরাতে হবে, এবং ওর ক্যারিয়ার নষ্ট করতে হবে। এই পলিটিক্সটা ওরা দাঁড় করালো। ওই মহিলার স্বামীর সাথে মিলে ওই মহিলা স্বামীকে যুক্ত করলো, ওর স্বামী আবার আমার মামাদেরকে যুক্ত করলো। আমার কিছু কিছু রিলেটিভ আছে, রিলেটিভদের মধ্যে সবাই তো ভালো হয় না, কাউকে কাউকে হাত করা যায় এসব উল্টাপাল্টা কাজে, অনৈতিক কাজে। দু একজনকে হাত করলো। আমার বাবা তো আছে একজন, বাতাসের উপরে চলে, তাকে হাত করলো। এইভাবে তারা মিলে আমাকে দমন করার জন্য একটা কমিটি গঠন করলো। উদ্দেশ্য যদি তাদের হয়ে থাকে আমার ক্যারিয়ার নষ্ট করা, আমার শরীর নষ্ট করা, আমার সব কিছু নষ্ট করা, সম্পদ নষ্ট করা, হ্যাঁ ঠিক আছে, তারা এগুলো সঠিকভাবে করতে পেরেছে, কিন্তু একটা জিনিস করতে পারেনি, নিজেদের লাভের জন্য। ওই মেয়ের ইজ্জত কিন্তু আর নেই।